রাজনৈতিক দলের অন্য নেতারা উপদেষ্টার পেছনে আছে, সামনে বৈষম্য বিরোধী আন্দোলন, এ ধরনের একটা অভিযোগ এসেছে, কিন্তু অভিযোগ না এটি ওকে অ্যাজ এ ফ্যাক্ট আপনাদের থেকে আমি নিলাম। কিন্তু একই আরেকটি ছবি কিছুদিন আগে যখন রাজনৈতিক দলগুলো সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি প্রধান উপদেষ্টার সাথে কোনো একটি বৈঠকে গিয়েছিলেন, তখন আপনি দেখতে পাবেন যে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি কিন্তু বসেছিলেন, অন্য সবাই দাঁড়িয়েছিল, প্রধান উপদেষ্টা সহ তিনি সামনে বসে আছেন, তারা তিনজন বসে আছেন। এখন এইটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন বা এক্সপ্লেইন করবেন? আই থিঙ্ক যে এই ধরনের সিম্বলিক ইস্যুগুলো যদি আমরা নিয়ে বেশি আলাপ আলোচনা করতে যাই তাহলে পুরো রাত আলোচনা করতে হবে, বিতর্ক তৈরি হবে। এত বিতর্ক আই ডোন্ট থিঙ্ক যে এটা এখন প্রয়োজন আছে। আর এটা যেটা বলা হচ্ছে সফট ইমপ্রেশনের কথা, এইটা তো অনস্বীকার্য যে এটা একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার। এটা তো আপনার রেজিম চেঞ্জ হওয়া কোনো সরকার না। ইলেকশন হয়েছে, ইলেকশন হয়ে আরেকটা সরকার বসে গেছে, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসছে, ব্যাপারটা তো এরকম না। কিংবা এটা একটা যে তত্ত্বাবধায়ক সরকার, নিরেট তত্ত্বাবধায়ক সরকার, ব্যাপারটাও কিন্তু এরকম না। এটা যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, এবং গণ অভ্যুত্থানটা যে ব্যানারের নেতৃত্ব হয়েছে, যে ছাত্রদের নেতৃত্বে হয়েছে, ডক্টর ইউনূস সাহেবরা নিজেও বলেছেন যে আমাকে এখানে চেয়ারে বসিয়েছে হচ্ছে এই ছাত্ররা। সো এখন এটা সফট ইমপ্রেশনের কোয়েশ্চেন না, এটা হচ্ছে গণ অভ্যুত্থানের তরুণ নেতৃত্ব তা এই অভ্যুত্থানটাকে নেতৃত্ব দিয়েছে। ফলে আজকে উপদেষ্টা মণ্ডলী সহ আজকে আমাদের রাজনৈতিক দলগুলো এখন তারা তাদের রাজনৈতিক যে স্পেসটা, পলিটিক্যাল স্পেসে নিজেকে হাজির করার, এবং যে ভোটের অধিকারের জন্য তারা এতদিন পর্যন্ত লড়াই করতে পারেননি, গুলির মুখে পড়তে হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংসের শিকার হতে হয়েছে, গুমের শিকার হতে হয়েছে, সেটা কিন্তু তারা আজকে চাইতে পারছেন। ফলে এইটা এখানে সফট ইমপ্রেশনের কোয়েশ্চেন না, আপনাকে এই সরকারের প্রকৃতি বুঝতে হবে, ওয়েদার এটা কি তত্ত্বাবধায়ক নিরেট সরকার নাকি হচ্ছে একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার। গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের ক্ষেত্রে আপনি এই অভিযোগটা আপনি দিতে পারেন না। পরবর্তী সরকার আমি শেষ করি, আমি আসলে শেষ করতে পারছি না বারবার, আমি কিন্তু প্রথমে শেষ করতে পারিনি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমার সম্মানিত সহ-আলোচক জনাব শরীফ সাহেব বললেন যে সমন্বয়করা যা বলে সরকার তা শুনে, আমি একদম শ্রদ্ধার সাথে দ্বিমত করতে চাই। সমন্বয়করা যা বলে সরকার তা শুনে, ব্যাপারটা এরকম না, বরং এখানে রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনা হয়। রাজনৈতিক স্টেক হোল্ডাররা যদি সেখানে একমত না হয়, সম্মত না হয়, তাহলে সমন্বয়কদের কোনো পাওয়ার নাই যে তারা এইটাকে বাস্তবায়ন করে। সমন্বয়করা জুলাই প্রোক্লেমেশন চেয়েছে, এখন পর্যন্ত আমরা সেখানে গড়িমসি দেখেছি। সমন্বয়করা নতুন সংবিধানের কথা বলেছে, সেখানে এখন পর্যন্ত আমরা সেটা কোনো বিস্তারিত বিবরণ দেখতে পাইনি। সমন্বয়করা চেয়েছে রাষ্ট্রপতি অপসারণ হোক, কিন্তু সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। ফলে সমন্বয়করা চাইলেই যে অভ্যুত্থান পরবর্তী সরকার সে সব করতে পারবে, ব্যাপারটা মোটেও এরকম না, এটা প্রমাণিত ফ্যাক্ট। আর এটা যেটা বলা হচ্ছে যে ব্রিডিং স্পেস বলতে আসলে কিছু নাই। আপনার একটা ছাত্র জনতার শক্তি অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, পলিটিক্যাল অ্যাসপিরেশনওয়ালা ছেলেপেলে আছে। এখন অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ করেছে, বিএনপিও অংশগ্রহণ করেছে, জামাতও অংশগ্রহণ করেছে, বামপন্থী দলগুলোও অংশগ্রহণ করেছে, তাদের ছাত্র তরুণ এই নেতৃত্বরাও অংশগ্রহণ করেছে। অভ্যুত্থান পরবর্তী, কিন্তু অভ্যুত্থান যখন করেছে তখন কেমন ছিল? তারা কিন্তু একটা ব্যানারের নিচেই ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর যখন অভ্যুত্থান হয়েছে তখন প্রত্যেকে তাদের যে নিজ নিজ ইডিওলজিক্যাল জায়গাগুলো আছে সেখানে তারা ফেরত গিয়েছে। কিন্তু একটা বিশাল পরিমাণ বহুল একটা জনগোষ্ঠী কিন্তু রয়ে গেছে যারা কোনো ব্যানারকে এখন পর্যন্ত ওন করতে পারে নাই, যারা নির্দিষ্ট কোনো ব্যানারে ছায়াতলে আসে নাই, তারা শুধুমাত্র তাদের লেগাসি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যাওয়া। তাদেরকে আপনি কিভাবে পলিটিক্সে স্পেস দিবেন? তাদেরকে তো আপনি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে স্পেস দিতে পারবেন না। তাদের জন্য, এই তরুণদের জন্য একটা নতুন রাজনৈতিক দল দরকার, নতুন রাজনৈতিক পার্টি দরকার। আমরা সেই কথাটাই বলছি। আর একটা যেটা হচ্ছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে অনেক কথা হচ্ছে, এটা আসিফ মাহমুদও ক্লিয়ার করেছে, এটা ভেরি মাচ ক্লিয়ার যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, থানায় কমিটি সহ সাংগঠনিক বিস্তার কার্যক্রমটা করছে। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ব হামলার শিকার হচ্ছে। বরিশালে হামলার শিকার হয়েছে আমাদের জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ব, ব্রাহ্মণবাড়িয়ার জজ কোর্টে হামলার শিকার হয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ব। মানে আপনি একটা প্ল্যাটফর্মকে, আমি শেষ করি, একটা প্ল্যাটফর্মকে আপনি দাবি করছেন কিংস পার্টি এবং বলছেন সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে চলছে, আবার এট দ্য সেম টাইম তারা হামলারও শিকার হচ্ছে, সেটা কোনো প্রতিকারও পাচ্ছে না। এইটা কোন ধরনের প্যারাডক্স? আমি এটার একটা জবাব চাইবো। এটা তো সরকারের কাছে চাওয়া উচিত আপনাদের। নো, সরকার দুটো ইস্যু, একটা হচ্ছে আমি সরকারের কাছ থেকে নিরাপত্তা পাচ্ছি না, এইটা একটা ইস্যু, সেটা আমি সরকারকে অ্যাড্রেস করেছি অলরেডি। বাট আপনি যখন আমাকে বলছেন যে আপনি সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে হচ্ছেন, তখন এই ইস্যুটা আমি আপনাকে রেজ করলাম যে আসলে এটা কি আপনার সরকারের পৃষ্ঠপোষকতা মনে হয়? উপদেষ্টা যে তিনজন উপদেষ্টা আছে ওরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ কিনা?
তারা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল এবং যখন তারা উপদেষ্টা হয়েছে তারা কিন্তু সমন্বয়ক পদ থেকে ছেড়ে গিয়ে তারপর উপদেষ্টা হয়েছে। তো পরবর্তীতে তারা যদি এখন কি ছাত্র প্রতিনিধি কিনা ওরা? হ্যাঁ, তারা ছাত্র প্রতিনিধি। তাহলে ওরা যদি অন্তর্বর্তীকালীন সরকারে থাকে এবং এদিক দিয়ে 15 তারিখে যদি রাজনৈতিক দরকার, অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয়েছে তখন আপনারা এই প্রশ্নটা করতেন যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি কেন? ছাত্রদের দ্বারা এই রেগুলেশন এই আপরাইজিংটা হয়েছে, ফলে ছাত্রদের প্রতিনিধি ওয়াচডগ হিসেবে অস্বাভাবিক কিছু না। এটা নরমাল। আরেকটা সর্বশেষ যে বিষয়টা আমি বলতে চাই যে বিভাজনের প্রশ্নে আসছে যে এখন ক্ষমতার প্রশ্নে আমরা বিভাজিত হয়ে যাচ্ছি কিনা। আমি মনে করি রাজনৈতিক প্রশ্নে, বিভিন্ন প্রশাসনিক সংস্কারের প্রশ্নে, রাষ্ট্রীয় কাঠামোর প্রশ্নে এখানে যে ধরনের বিভাজন, যে নির্বাচন আগে হবে না সংস্কার আগে হবে, কিংবা নির্বাচনের রোডম্যাপ কখন ঘোষণা হবে, এগুলো হেলদি ডিবেট। গণতন্ত্রের মধ্যে এগুলা চর্চা থাকা উচিত। এগুলো আমাদের বহুত্ববাদের জন্য প্রয়োজন। আমরা ওই আওয়ামী লীগ যেরকম সবকিছুকে একীভূতকরণ করেছে, আমরা সেরকম চাই না। এই ধরনের ডিফারেন্স অপিনিয়ন থাকবে, কিন্তু কিছু প্রশ্নে আমাদের একমত হতে হবে। প্রথমত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে প্রশ্নটি, সে প্রশ্নে আমাদের একমত হতে হবে। এরপর মানবাধিকারের প্রশ্নটি, মানবাধিকার নিশ্চিত করতে হবে। এবং থার্ড যেটা হচ্ছে ফ্যাসিবাদী যত মতাদর্শ আছে, ফ্যাসিবাদী যত কালাকানুন আছে, সেগুলোর বিরোধিতা করতে হবে, বিপক্ষে থাকতে হবে। প্রথমে বলতে চাই যে আসলে সরকার রাজনৈতিক দলগুলোকে গুরুত্ব সহকারেই দেখছে। গুরুত্ব সহকারে যদি না দেখতো তাহলে এতদিন পর্যন্ত ছাত্ররা যে সকল দাবিগুলো করেছিল, যেগুলো লেজিট দাবি ছিল, সেগুলো কিন্তু বাস্তবায়ন হয়ে যেত ছাত্রদের কথাই। কিন্তু যেহেতু রাজনৈতিক দলগুলোকে গুরুত্ব দেওয়া হয়, রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন হয়, সেই কনসালটেশনে হয়তো রাজনৈতিক দলগুলোর একটা ভিন্ন মত থাকে, এই কারণে কিন্তু সরকার সেটা বাস্তবায়ন করতে পারে না। আর আরেকটা জিনিস, দাবিগুলো কি শক্ত ছিল না? দাবিগুলো অবশ্যই শক্ত, কিন্তু এখন আপনি যদি রাজনৈতিক দল, আপনি তো এই যে কিছুক্ষণ আগে ভাই বললেন যে রাজনৈতিক দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে, বা ছাত্র উপদেষ্টা দিচ্ছে না, রাজনৈতিক দলগুলো তো আসলে শক্তিশালী। এখানে তো আসলে ছাত্র জনতা, ভাই কিছুক্ষণ আগে যেটা বলেছেন যে কাউকে যদি আগে 90% এগিয়ে দেওয়া হয় আর কেউ যদি 0 থেকে শুরু করে তাহলে একটা ফারাক হয়ে যাবে। আসলে এখানে বলিনি, অথবা 20%, আচ্ছা 20%, দুঃখিত। এখন আপনি 20% বলেন, 0% বলেন, এক্ষেত্রে কিন্তু ছাত্ররা অনেক পিছিয়ে। কারণ ছাত্রদের এখন পর্যন্ত দেখেন, রাষ্ট্র এবং সরকারের ক্ষেত্রে সরকারের ছাত্রদের 3 জন প্রতিনিধি আছে, এটা সত্য, কিন্তু রাষ্ট্রের অন্যান্য যে সকল জায়গাগুলো আছে সেখানে কিন্তু ছাত্রদের কোনো প্রতিনিধিত্ব নাই। ফলে ছাত্ররা অটোমেটিক্যালি বা তারা তাদের নিজেদের যে বয়সের কারণে হোক, যে কোনো কারণে হোক, অভিজ্ঞতার কারণে তারা কিন্তু অনেক পিছিয়ে আছে। আর আরেকটি যেটা আমি বলতে চাচ্ছি যে আপনাদের দ্বন্দ্বের কথা বলছেন ছাত্রদের মধ্যে যে কেবলমাত্র রাজনৈতিক কারণে দ্বন্দ্ব হচ্ছে এরকমটা কিন্তু না। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে প্রাতিষ্ঠানিক কারণে দ্বন্দ্ব। 7 কলেজ বনাম ঢাকা বিশ্ববিদ্যালয় মারামারি চলছে পুরো রাত জুড়ে। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাসান আব্দুল্লাহ এটাকে মিটিগেট করার চেষ্টা করেছেন, কিন্তু এখন সেখানে গৃহীত হয়নি। ব্যাপারটা এরকম না, তিনি সেটা সক্ষম হননি, হয়তো তার কারণ ছিল। কারণ আমরা বারবার বলেছি ফ্যাসিবাদী হাসিনার পতন হয়েছে ঠিক, কিন্তু ফ্যাসিবাদের নানা দোসররা, নানা কল কবজা কিন্তু এখনো বাংলাদেশের মাটিতে এখন কিন্তু বহাল তবিয়তে আছে। এবং আজকেও লিফলেট বিতরণ করেছে এবং পুলিশের উপর হামলা করেছে তারা গোপালগঞ্জে, এবং তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন দেয়। 7 কলেজ বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংঘর্ষ, আমরা আন্তঃপ্রাতিষ্ঠানিক সংঘর্ষটা দেখেছি, সেখানে তারা 3টি গুজব ছড়িয়েছে যে নীলক্ষেতের কোনো এক জায়গায় একটি লাশ পাওয়া গেছে, কার এসে নিয়ে যান। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক রাকিব, সে নাকি নিহত হয়েছে, এরকম গুজব ছড়িয়েছে। ফলে এটা কিন্তু ভেরি মাচ ক্লিয়ার যে ফ্যাসিবাদের যে সকল দোসররা আছে তারাই কিন্তু এই ধরনের দ্বন্দ্বগুলোতে কিন্তু পালে কিন্তু হাওয়া দিচ্ছে। আর সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করছি। কিছুক্ষণ আগে আমি বলেছি যে সরকারের নির্বাচনের সংস্কারের প্রশ্নে নানা ধরনের ডিবেট চলছে রাজনৈতিক দলগুলোর মাঝে, এটা একটা হেলদি ডিবেট, ট্রু, এটা একটা হেলদি ডিবেট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে এইটা একটা গাঠনিক মুহূর্ত। আমরা 1971 সাল পরবর্তী একটা গাঠনিক মুহূর্তে হাজির হয়েছিলাম, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর একটা গাঠনিক মুহূর্তে হাজির হয়েছিলাম, আজকে 2024-এর পরে কিন্তু আমরা আরেকটি গাঠনিক মুহূর্তে হাজির হয়েছি। আমরা চেষ্টা করব বিভাজনের রাজনীতিটাকে উস্কে না দিয়ে, কিংবা ভিন্ন কোনো বিতর্কে নিজেদেরকে পর্যবসিত না করে, রাষ্ট্র সংস্কারের যে প্রশ্নটি, রাষ্ট্র মেরামতের যে প্রশ্নটি, সেখানে আমরা ঐক্যবদ্ধ থাকি। ডিবেটগুলো পরবর্তীতেও করা যাবে, কিন্তু সংস্কার করার জন্য যে সুন্দর গাঠনিক মুহূর্ত আমাদের কাছে এই মুহূর্তে হাজির হয়েছে, সেই মুহূর্তটি হয়তো আর আমাদের কাছে আর আসবে না।